6 এপ্রিল 2025 দক্ষিণ কলকাতার একটি নামী শপিং মল সাউথ সিটির একটি বারে বাংলা ধারাবাহিকের একটি সাকসেস পার্টি সেলিব্রেট করছিলেন 5 জন কলিগ। ডিরেক্টর ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাস, এক্সিকিউটিভ প্রডিউসার শ্রিয়া বসু, অ্যাক্ট্রেস রি, আরিয়ান ভৌমিক এবং সোশ্যাল মিডিয়া জনপ্রিয় স্যান্ডি সাহা। মাঝরাতে ক্লাবে পার্টি শেষ করার পরে ওরা ডিসাইড করে সাউথ সিটি থেকে 10 কিলোমিটার দূরে জোকায় আরিয়ান ভৌমিকের ফ্ল্যাটে বাকি রাতটা ওরা সেলিব্রেট করবে একসাথে। প্ল্যান অনুযায়ী ওদের মধ্যে কিছু জন সেই ইনটক্সিকেটেড অবস্থায় নিজের গাড়ি করে জোকায় আরিয়ান ভৌমিকের বাড়ি যায় এবং আরিয়ান ভৌমিক, স্যান্ডি সাহা এরা আরিয়ান ভৌমিকের গাড়িতে ড্রাইভার নিয়ে ওই বাড়িতে পৌঁছায়। সেখানে সারা রাত হই হুল্লোড় করে ওরা পার্টি করে। ড্রিঙ্কস থেকে গাঁজা সব কিছু দিয়ে ওদের সাকসেস পার্টি সেলিব্রেট করছিলেন আরিয়ান ভৌমিকের বাড়িতে। সারা রাত পার্টি করার পরে ওই 5 জনের মধ্যে 3 জন অর্থাৎ ডিরেক্টর ভিক্টো, শ্রিয়া বসু এবং অ্যাক্ট্রেস রি ওরা ডিসাইড করে ওরা তাদের বাড়ি যাবে। ডিরেক্টর ভিক্টো ডিসাইড করেন উনি গাড়ি চালাবেন এবং গাড়ির পেছনে বসেন শ্রিয়া বসু এবং অ্যাক্ট্রেস রি। সকাল 9:30 বেহালার ঠাকুরপুকুরের একটি বাজারে তখন সাধারণ মানুষের সমাগম। ঠিক সেইখানে প্রায় 70-80 কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে নিয়ে আসেন ডিরেক্টর ভিক্টো। প্রথমে চাকার তলায় পিষে দেন প্রায় 60 বছরের আমিনুর রহমানকে। ঘটনার চক্রে আমিনুর রহমান চাকার তলায় আটকে থেকে যান এবং সেই অবস্থায় ওনাকে টানতে টানতে প্রায় দূরে গিয়ে উনি চাকা থেকে আলাদা হন। ওইটুকু সময়ের মধ্যে আরও 7 থেকে 8 জন যারা সেই সময় ওখানে বাজার করছিলেন তাদের সাথে সংঘর্ষ হয় ওই গাড়ি। একজনের আঙুল উড়ে যায় তো একজনের পা ভেঙে যায়, আবার কিছু জনের হাতের কবজি ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরেও ভিক্টো নামের ছেলেটি এতটাই মদ্যপ অবস্থায় ছিলেন যে উনি গাড়ি দাঁড় করানোর কথাটাও তখন মাথায় আনেননি। কিছুক্ষণ পরে সেই গাড়িটি একটি স্কুটিতে গিয়ে ধাক্কা মারে এবং স্কুটির সাথে লক হয়ে যাওয়ায় গাড়িটা ভাগ্যবশত ওইখানে দাঁড়িয়ে যায়। এইবার গাড়িটা এত স্পিডে এসে এইবার এই জায়গাটা একটা স্কুটি ছিল, স্কুটিটা ঢুকে যেতে গাড়িটা আটকে যায়, নাহলে এই লাইনে সবাইকে উড়িয়ে দিত, আরও 8-10 জন ইনজুর্ড হতো। প্রত্যক্ষদর্শীরা জানায় গাড়িটা যদি স্কুটির সাথে গিয়ে ধাক্কা না মারতো এবং সেখানে লক না হতো বেশ কিছু জনের প্রাণ সেদিন যেতে পারত। এর মধ্যে অভিনেত্রী রি পাবলিকের হাতে ধরা খাওয়ার আগেই ওখান থেকে পালিয়ে যান। শ্রিয়া বসু এতটাই মদ্যপ অবস্থায় ছিলেন যে এর কিছুটাই উনি টের পাননি। ওনাকে যখন পুলিশ সাধারণ মানুষরা তুলে প্রিজন ভ্যানে ওঠাচ্ছেন তখন একটি দৃশ্য আপনারা দেখুন। সাধারণ মানুষ হাতের কাছে তখন ভিক্টো এবং শ্রিয়া বসুকে পেয়ে গণধোলাই দেওয়ার চেষ্টা করে। তখন চারপাশে যারা ইনজিওর তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছেন রাস্তায়। আমিনুর রহমান বছর 60-এর একজন ব্যক্তি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের একজন সুইপার। তিনি সদ্য রিটায়ার্ড হয়েছেন এবং জানা যায় উনি সিপিআইএম এর একজন কর্মী। সেদিন সকালে আগামী 20 তারিখ যে ব্রিগেডটি আছে কলকাতা শহরে তার দেওয়াল লেখার পরে তিনি যান মিষ্টি দোকানে মিষ্টি আনতে, কারণ 7 দিন পরে তার বড় ছেলে অর্থাৎ আসিমুর রহমানের বিয়ে ছিল। বাড়িতে সেদিন মিষ্টির প্যাকেটটা আর আসেনি, এসেছে তো শুধু দুঃসংবাদ, এসেছে তো শুধু বাবার ডেড বডিটা। এই ঘটনার পর আমিনুর রহমানের বাড়ির পরিবারের সাথে আমরা দেখা করতে যাই। ওনার বড় ছেলে আসিমুর রহমানের কাছ থেকে আমরা ঘটনার বৃত্তান্ত জানতে চাই। একদিকে যখন উনি ওনার বাবার মৃত্যু শোকে ছিলেন, আরেকদিকে উনি পুলিশের ভূমিকা নিয়ে ভীষণভাবে ক্ষুব্ধ ছিলেন। সেদিনের ঘটনা নিয়ে উনি কি বলছেন একবার শুনে নেওয়া যাক। আম পাবলিক যদি আম পাবলিক না তুলতো না তার পুলিশ ওরা মানুষগুলো ওরকমই পড়ে থাকবে, ওই রকমই পড়ে থাকবে। পুলিশের প্রোভাইড করা কি যারা আহত হয়েছে তাদেরকে তুলে তাদেরকে ট্রিটমেন্টের তো দূরের কথা, যারা অন্যায় করেছে তাদেরকে তুলে প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট করাচ্ছে, কোথায় গিয়ে ট্রিটমেন্ট করাচ্ছে। আর যারা কোনো দোষ করেনি তারা পড়ে রয়েছে রাস্তায়, কার হাত ভেঙেছে, কার পা ভেঙেছে, কার মাথা ফেটেছে, তাদের কোনো ট্রিটমেন্ট নেই। আপনারা শুনলেন উনি ওনার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলছেন পুলিশ সেদিন ইনজিওর ব্যক্তিদের আগে এসকর্ট না করে তাদেরকে আগে হসপিটালে না পৌঁছে দিয়ে ওই সোকল্ড সেলিব্রিটিদের এসকর্ট করতে ব্যস্ত ছিলেন। তারপর আসিমুর রহমান অর্থাৎ ওনার বড় ছেলে এবং পাড়ার লোকেরা মিলে একটি রিক্সা করে ওনার বাবাকে কাছাকাছি কস্তুরী নামের একটা হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে পেশেন্টের সিরিয়াস কন্ডিশন দেখে কস্তুরী হসপিটালও হাত তুলে দেয়। তারপর তার বাবাকে সেই অবস্থায় নিয়ে যাওয়া হয় সিএমআরআই হসপিটালে। সিএমআরআইতে প্রত্যেক ঘন্টায় রকেটের গতিতে বিল বাড়তে থাকে আমিনুর রহমানের। একটি গরিব পরিবার যার বাবা সুইপারের কাজ করতেন এবং খুব রিসেন্টলি রিটায়ার করেছেন, যার পরিবারের বড় ছেলে
যিনি এখন সামান্য একটি ছোট্ট ডেলিভারি বয়ের কাজ করেন এবং ওনার ছোট ছেলে এখনো গ্র্যাজুয়েশনের পড়াশুনো করছেন, তাদের পক্ষে এতটা বিল মেটানো সম্ভব ছিল না। তাই তাদের পরিবার ডিসাইড করে ওই হসপিটাল থেকে বের করে অন্য কোথাও অ্যাডমিট করার। কিন্তু ততক্ষণে প্রাণ হারিয়ে যায় আমিনুর রহমানের। সেদিন রিকশো করে ওনার বাবাকে কস্তুরী হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স করে সিএমআরআইতে ভর্তি করা অবধি ওনার কি কি অভিজ্ঞতা ওনার মুখ থেকে শুনে নেওয়া যাক। ফোন করে বলে তোমাকে থানায় আসতে হবে, এরকম অ্যাক্সিডেন্ট কেস হচ্ছে, আসো সেটেল কি আছে না আছে সব কি সেটেল করতে হবে তা আমি জানি না, ঠিক আছে এই সব বলে। তার আধ ঘন্টা কি 10-15 মিনিট পরে আর একটা ফোন হচ্ছে, ততক্ষণে মানে উকিল বা লয়ার ওদের হায়ার হয়ে গেছিলো, বলছে আমি এরকম লয়ার বলছি, আপনাকে ঠাকুরপুকুর থানা বা কোন থানায় ডাকছিল জানি, থানাতে আসতে হবে এই সব বিচার। আমি মানুষ, তখন আমি রেগে গিয়ে বলছি যে আমি মানুষকে বাঁচাবো না আপনাদের কথা শুনবো, বলুন তো। আগে তো আমাকে মানুষটাকে বাঁচাতে হবে, তারপরে আমি একে ফিরিয়ে আনি, তারপরে আপনাদের কাছে যাচ্ছি। আপনারা শুনলেন যখন একটা ছেলে তার বাবাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করছে, যখন তার বাবার ওই রক্তাক্ত বডিকে নিজের চোখে দেখছে, একটা শেষ চেষ্টা করছে ওনাকে প্রাণে বাঁচানোর, তখন বিভিন্ন নাম্বার থেকে ওনাকে ফোন করা হয় ঠিক ওই মুহূর্তে সেটেল করে নেওয়ার জন্য। আবার কখনো বিভিন্ন আইনজীবীরা ওনাকে ফোন করে ঠিক সেই মুহূর্তে পুলিশ স্টেশনে পৌঁছাতে বলেন। আসিমুর রহমান ফোনে বলে ওঠেন, আমি আগে নিজের বাবাকে মৃত্যুর মুখ থেকে বাঁচাবো নাকি আগে পুলিশ স্টেশনে গিয়ে হাজিরা দেব। আসিমুর তার বাবাকে নিয়ে যেভাবে পাগলের মতো একটি হসপিটাল থেকে আরেকটি হসপিটালে ঘুরছিলেন, এর অর্ধেক দায়িত্বটা নিয়ে নেওয়া উচিত ছিল তখন পুলিশের। পুলিশ সেই দায়িত্ব পালন না করে ঠিক সেই মুহূর্তে ফোন করে বিব্রত করতে থাকে আসিমুর রহমানকে। আমিনুর রহমানের লয়ার জানিয়েছেন 9:30টায় ঘটে যাওয়া একটি ঘটনায় উনি পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর কপি চাইতে গেলে ওনাকে রাত 1টা অবধি থানায় বসিয়ে রাখা হয়েছে। ততক্ষণে ভিক্টো বাদে শ্রিয়া বসুকে আগেই ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার সাথে সাথে পুলিশ স্টেশনে গিয়ে হাজির ছিলেন ওখানকার কাউন্সিলর ছন্দা সরকার। বিভিন্ন অছিলায় পুলিশ তখন এফআইআর কপি দিতে দেরি করেন। ওখানকার কাউন্সিলর অ্যাডভোকেটকে আশ্বস্ত করলেও সময় মতো এফআইআর কপি হাতে তুলে দিতে পারেননি পুলিশরা। আনিসুরের বাড়িতে বিভিন্ন অছিলায় বিভিন্ন নাম্বারে ফোন আসতে থাকে সেটেল করে নেওয়ার জন্য বারবার। এই ভিক্টো ঠিক কতটা প্রভাবশালী জানা যায় পশ্চিমবঙ্গের একজন খুব বড় ডিরেক্টর, যিনি শাসক দলের একজন বড় নেতা এবং বিধায়কও বটে, ওনার ভাগ্নির সাথে একটা মিষ্টি সম্পর্ক আছে এই ভিক্টর। আমি একদমই এটা বলতে চাইছি না যে এই মিষ্টি সম্পর্কের জন্যই উনি প্রভাবশালী বা এত কিছু প্রভাব উনি ওইটুকু সময়ের মধ্যে খাটিয়েছেন, কিন্তু একটা জিনিস এখানে চোখ বন্ধ করে বোঝা যায় যে এই অল্প সময়ের মধ্যে পুরো পরিবারকে কিনে নেওয়ার যে একটা চেষ্টা করা হয়েছিল, তা ওনার বড় বড় হাত না থাকলে তা সম্ভব হতো না। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী ওই গাড়িতে ছিল 7টা মদের বোতল এবং গাঁজা। গাড়ির মধ্যে মদের বোতলও ছিল, গাঁজা ছিল। যদিও পুলিশের সিজার লিস্টে এখনো সেসবের উল্লেখ আছে কিনা তা এখনো স্পষ্ট করা যায়নি। বিএনএস সেকশন 285, সেকশন 110, সেকশন 105, সেকশন 324 সাব ক্লজ 4 এবং 185 এর আন্ডারে ভিক্টোকে অভিযুক্ত করা হয়, যেখানে সেকশন 105 বলে পানিশমেন্ট ফর কালপিকেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। অর্থাৎ পুলিশ প্রমাণ করতে চাইছে অনিচ্ছাকৃতভাবে একটি দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে ওই ভিক্টো। ওনার ছেলের কাছ থেকে আমরা জানতে পারি, থানায় যাওয়ার পর ওনার ছেলেকে পুলিশ জিজ্ঞেস করে ওই গাড়িতে একটি টাকা ভর্তি ব্যাগ ছিল, সেই ব্যাগটি কে নিয়েছে। বলছিল ওদের একটা ব্যাগ ছিল, টাকা পয়সা হারিয়ে গেছিল, ঠিক আছে। ওরা আমাদেরকে জিজ্ঞেস করছে ওই ভিড় অবস্থা আমরা ওনাদেরকে ছিনতাই করেছে আমরা দেখতে পাবো। ওনার কথা মতো এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে ভাবুন যে তার বাবাকে সদ্য হারিয়ে ফেলেছে তাকেই উল্টে চোর প্রমাণ করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ পুলিশ। অর্থাৎ ঘুরপথে ভিকটিমের পরিবারকে একটা মেন্টাল প্রেশার দেওয়া হচ্ছে ওই কেসটা থেকে আস্তে করে সরে যেতে কিংবা সেটেল করে নিতে। আমিনুর রহমান আর ফিরবে না। উনি রোজ এই বয়সেও কাজ থেকে ফিরে এসে নিজের স্ত্রীকে নিজের হাতে খাইয়ে নিতেন। ওনার স্ত্রী আজও চোখের জলে আমিনুর রহমানকে মনে করছে। উনি আজও একা একা আওড়ে যাচ্ছেন, আমার আমিনুর এসে আমায় খাওয়াবে। একটা সাজানো গোছানো পরিবার 7 দিন পরে যে বাড়িতে ধুমধাম করে বিয়ের সানাই বাজত, সেই বাড়িতে আজ শোকের ছায়া। এখানে পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে। আমরা ঠিক একই ভূমিকা পুলিশের দেখেছিলাম আরজি করের মতো ঘটনায়, যেখানে মৃতার মা বাবা জানায় পুলিশ এসে টাকার বিনিময়ে পুরো ঘটনাকে ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। আর ঠিক এখানেও একইভাবে একই চেষ্টা করেছে পুলিশ প্রশাসন। কিছুদিন আগে আমরা গুজরাটেও দেখেছিলাম দুজন স্টুডেন্ট কিভাবে মদ্যপ অবস্থায় এভাবে গাড়ি চালিয়ে একটা পরিবারকে, যারা স্কুটিতে পরের দিন হোলি খেলবে বলে তার পরিবার নিয়ে একটি বাচ্চা নিয়ে রং কিনতে বেরিয়েছিলেন,
তাদেরকে গাড়ি চাপা পড়তে হয়েছে। একটা ইয়াং জেনারেশন, একটা ইউথ কিভাবে ধীরে ধীরে অবনতির দিকে চলে যাচ্ছে। মদ খেয়ে বেপরোয়া গাড়ি চালানো, বিনা হেলমেটে গাড়ি চালানো, নিজের জীবনকে বাজি রেখে এমনকি অন্যদের জীবনকেও, তাদের জীবনেও শোকের ছায়া নেমে আসছে। আমরা কিছুদিন আগে দেখেছিলাম কলকাতার নিউ টাউনে একটি ধর্মীয় অনুষ্ঠান পালন করার দিন কিভাবে বিনা হেলমেটে কলকাতার রাস্তায় স্টান্ট করা হচ্ছিল। আমরা দিনের পর দিন দেখেছি কিভাবে কোনো উৎসবে হেলমেট ছাড়া বেপরোয়াভাবে রাস্তায় বেরিয়ে পড়া, গাড়ি চালানো, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অন্যদের জীবনকে বাজি রেখে এরা চলাফেরা করে। আজ ঠাকুরপুকুরের ঘটনায় প্রত্যেকটা হাসি, প্রত্যেকটা স্বপ্ন যা এই জীবনের সাথে জড়িত ছিল, তা সব নীরবতায় ডুবে গেল। বেপরোয়া জীবনযাপন, এক মুহূর্তের অসাবধানতা কিভাবে সবকিছু ধ্বংস করে দিতে পারে, শুধু নিজের জীবন নয়, অপরের জীবনকেও কিভাবে ধ্বংস করে দিতে পারে, তা এই দুঃখের দিন আমাদের শিখিয়ে গেল। আসুন আমরা ঠাকুরপুকুরের এই শোকের দিনেও একটা শক্তি খুঁজে নিই, সচেতনতার শক্তি, দায়িত্ববোধের শক্তি। এই শোক যেন আমাদের বারবার জাগিয়ে তোলে, বারবার আমাদের এটা মনে করিয়ে দেয় জীবন কতটা অমূল্য। এই পরিবারের ছেলেগুলোর মুখের দিকে তাকিয়ে আমরা যেন এটা না ভুলে যাই, যার বাবা একদিন সুন্দর একটি সকালে তার পরিবারের জন্য মিষ্টি আনতে বেরিয়েছিল, সে বাড়ি ফিরল ডেড বডি হয়ে। আসুন আমরা শপথ নিই, কোনো মা বাবা যেন তার সন্তানের জন্য চোখের জলে অপেক্ষা না করে। আসুন আমরা শপথ নিই, কোনো সন্তানরা যেন তার পিতামাতার শূন্যতা বুকে নিয়ে বড় না হতে হয়। সেলিব্রিটি কালচার, হিরো ওয়ার্শিপ, দুদিন টিভিতে মুখ দেখানোর পরে আমরা যেন আমাদের দায়িত্ববোধটা ভুলে না যাই, আমরা যেন ভিক্টর মতো না হই, আমরা যেন শ্রেয়া বসু, রিদের মতো না হয়ে উঠতে পারি। আজকালকার বড় লোক সেলিব্রিটিরা যারা রাস্তায় গিয়ে দুটো মানুষের সেলফি পেয়ে নিজেদের দায়িত্ববোধ ভুলে যায়, তারা ভাবে তারা ইচ্ছে মতো আইনকে নিজের হাতে তুলতে পারবে, একটা ফোন করেই সব সমস্যার সমাধান করতে পারবে, সব বিপদ থেকে নিজেদের মুক্ত করতে পারবে। এখান থেকে আমরা একটা লেসন নিই, একটা বড়লোক বাড়ির ছেলে মেয়েদের বেলাল্লাপনার জন্য কোনো রাস্তার গরিবকে যেন আর পিষে মরতে না হয়। আসুন আমরা যেন ভিক্টো হয়ে না থেকে যাই, আমাদের ইয়াং জেনারেশন যেন আরো দায়িত্ববোধ পালন করতে শেখে, এই সমাজকে আরো সুরক্ষিত করতে এক পা বাড়ায়।